মবের কিন্তু আস্ফালন বাড়ছে। অর্থাৎ আপনি মবটাকে কেন রেখেছেন? মবটাকে আপনি রেখেছেন আওয়ামী লীগের পেছনে লেলিয়ে দেওয়ার জন্য, সমর্থকদের পেছনে লেলিয়ে দেওয়ার জন্য। তো সেটি তারা রাখছে, তারা আইন করছে। এই সবকিছুর একটাই বক্তব্য, রিসেট বাটন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া, যেটি ইউনূস টু তারেক, মবের দেশ, ত্রাসের দেশ, এবং তারা এটি করবে। এটা বাংলাদেশের মানুষ হয়তো একটু আশা করেছিল, একটু স্বপ্ন দেখেছিল, স্বস্তি পেয়েছিল যে না, রাতারাতি অনেক কিছু পাল্টে যাবে, লন্ডন থেকে এসছেন, লন্ডনে ভাব চলে আসবে, একটা সভ্যতার বিশাল কিছু আমরা দেখে ফেলবো, ব্রিটিশ কিছু দেখবো। তো আমরা ব্রিটিশ কিছু দেখছি। একদম শুরুতে ব্রিটিশরা যেমন ছিল, আমাদেরকে স্লেভের মতো ব্যবহার করেছে, আমাদের যত বাংলাদেশের সবকিছু লুটপাট করেছে, মানুষকে মানুষ মনে করেনি। এখনো ব্রিটিশ কিছু আইন আছে, ব্রিটিশ কিছু পলিসি আছে যেটা মানুষের জন্য অমানবিক, সেটা দেখছি আমরা। সভ্যতা নয়, অসভ্যতা আসছে। আপনি উল্লেখ করলেন যে নিষিদ্ধ ঘোষণার পরে অনলাইনে আওয়ামী লীগের আত্মপ্রকাশটা অনেক বেড়ে গেছে। এই আত্মপ্রকাশটা যে বিপুল বেড়েছে, এটিকে কিভাবে কাজে লাগানো যায়? এটাকে কাজে লাগানোর জন্য আমাদের আসলে খুব দায়িত্বশীল থাকতে হবে। ধরেন আপনি কখনো আওয়ামী লীগের কথা স্পষ্ট করে লেখেননি, আপনি বলছি যে আমি এক্স ওয়াই জেড, কিন্তু সে এখন লিখছে, এই যে একজন মানুষ লিখছে আমি আওয়ামী লীগ, এই আমি আওয়ামী লীগ যে লিখেছে, তার মানে তার আত্মপ্রকাশটা আমরা কিন্তু গত 18 মাসে কাউকে আত্মপ্রকাশ করতে দেখিনি আওয়ামী লীগের পক্ষে। এখন যারা আত্মপ্রকাশ করছেন, আমাদের উচিত হবে দলীয়, মানে এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তেরও ব্যাপার, আমি শুধু একজন ব্যক্তি হিসেবে আমার মন্তব্য করতে পারি। এই মানুষগুলো আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ যখন বলছে, এই মানুষগুলোকে সাথী নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার একটা দলীয় সিদ্ধান্ত বা দলীয় পরিকল্পনা যদি করা যায়, সেটি ভালো হবে। এই মানুষগুলো হয়তো সরাসরি আমাদের মতো রাজপথে মিছিল করবেন না, ওনারা হয়তো সরাসরি টকশোতে এসে কথা বলবেন না, কিন্তু যে মানুষটি আমি আওয়ামী লীগ বলেছেন, এই একটি মানুষের একটি লাইন কিন্তু আরো 100 জন মানুষকে অনুপ্রাণিত করছে। আমি রোকেয়া প্রাচীকে কিন্তু ওই লাইনটি আমাকে অনুপ্রাণিত করছে, সাহসী করছে, এবং আমাকে নতুন করে আরো অনেক বেশি স্বপ্ন দেখাচ্ছে। আমি মনে করি এগুলো অনেকটা মন্ত্রের মতো, এগুলো অনেকটা বাতাসের মতো, যেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এই উপলব্ধিটা আমাদেরকে রাজপথে যুদ্ধ করার ক্ষেত্রে একটা অনুভূতি তৈরি করে দেবে, যেটা এই মুহূর্তে খুব প্রয়োজন। কালকে আমি আওয়ামী লীগের অনুষ্ঠানটা দেখছিলাম, 10 এপ্রিলের অনুষ্ঠানটা দেখছিলাম। সেখানে কিন্তু অনেক বক্তা, যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের অনেকেই ছিলেন না। তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আসেন না। এইটা কেন তারা এখন আসছেন না, আপনার কি মনে হয়? আসলে অনেক সময় হয় না যে পরিবার, একান্নবর্তী পরিবারে বাবার সম্পর্কে, দাদার সম্পর্কে, চাচা সম্পর্কে, বড় ভাই সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে হয় না। তো সেই কারণগুলো আসলে তারাই ব্যাখ্যা করতে পারবেন কেন ওনারা পারছেন না। কারো তো সত্যি সমস্যা আছে, তারা হয়তো তাদের সমস্যাটা হয়তো আমাদের চাইতে বেশি, সেজন্য পারছেন না। তাদের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি বরং যারা আসতে পারছেন, বলতে পারছেন, তাদের কথা বলতে পারি। এবং কালকে কিন্তু অনেকে কিন্তু এসছেন যারা আগে আসেন নাই, কিন্তু অনেক নামগুলো আমরা শুনলাম, অনেক কথাগুলো শুনলাম। তারা নতুন সাহস পাচ্ছেন এই 5 আগস্টের পরের যে মেরুকরণটা। হ্যাঁ, হয়তো ওনারা নতুন করে সাহস পাচ্ছেন, অথবা এমন হতে পারে যে ওনারা মনে করছেন যে এটাই শেষ সময়, হাল ধরতে হবে, বা ওনাদের যে সমস্যাগুলো ছিল হয়তো সেটা এতদিনে সমাধান করতে পেরেছেন। এরকম নানাবিধ বিষয় থাকতে পারে, তবে এসেছেন, এতে আমি খুশি। আমি চাই আমাদের সবাই আসুক, আমাদের সব নেতারা যে যেখানে আছেন, পরিবার পরিজন প্রত্যেকেই যদি এসে শুধু জানান দেয় যে ওনারা আছেন আমাদের আশেপাশে,
ওনাদের অ্যাক্টিভও হতে হবে না। তো আমরা আছি, আমরা পেছনে আছি, এইটুকু বললেও আমার কাছে মনে হয় যে আমাদের যারা তরুণরা কাজ করছেন তারা সাহস পাবে, তাদের ভালো লাগবে যে আমার পরিবারের সবাই আছে। যেমন ধরেন পরিবারে যখন একটা বিয়ে শাদী হয় তখন সব আত্মীয় স্বজন যদি আসে সবাই খুশি হয়, দেখতে ভালো লাগে, শক্তিশালী হয় পরিবারটি। দু একজন আত্মীয় স্বজন আসতে পারেন না, বলেন আমি তো এই সমস্যা বা এই সমস্যা আসতে পারছি না, সেটাও কিন্তু ভালো লাগে। তা আমি চাই যে আসুক, যারা আসতে পারছেন না তারা সবাইকে বলুক যে আমরা আছি, আমরা পাশে আছি, আমরা হারিয়ে যাইনি, আমরা পাশে আছি। কেউ আমাদের দোয়া করবেন, কেউ অনুপ্রেরণা দেবেন, কেউ সাহস দিবেন, কেউ নেতৃত্ব দেবেন, এক একজন এক এক ভাবে কাজ করবেন। আমাদের দোয়া করার জন্য তো কিছু মানুষ দরকার, তারা যদি আমাদের ফোন করে বলেন যে দোয়া করছি, এ তো আমরা খুশি, আমাদের বাচ্চারা খুশি হবে। আপনি অনুষ্ঠানগুলো পরিচালনা করেন, আমরা করি। আমাদের খুব একটা সংকট হচ্ছে অতিথি সংকট। আমাদের প্রচুর মানুষ আমাদের হাতে নাই, কিন্তু প্রচুর নাম আছে আমাদের সামনে, প্রচুর মানুষ আমাদের হাতে নাই। ঘুরে ফিরে কয়েকজনকে আমরা আনি সেটা। কালকে তাদেরকে অনুষ্ঠানে দেখে মনে হলো তারা যদি একটু সক্রিয় হন আমাদের এই সংকট গুলো কেটে যাবে। প্লাস হচ্ছে নেতা কর্মীরাও তো তাদের কথাবার্তা শুনতে চায়। হ্যাঁ, সে তো বটেই। আসবেন হয়তো ওনারা, বা হয়তো ওনারা ব্যস্ত আছেন, বললাম না এক একজনের বিপন্নতা তো এক এক রকম। আসলে দেখেন, আমি আপনার সাথে কথা বলছি, আমার পরিবারে কি হচ্ছে, আমি যেখানে বসে আছি সেখানে কি হচ্ছে, সেটা কি কেউ জানে না। এমনও সময় আপনি অনেক কিছু জানেন, এমনও সময় গেছে যে মানে লাইট নেই, সারাদিন বাড়িতে পানি নেই, খাবার নেই, এরকম সময় তো শো করেছি। তো সেজন্য হয় কি, আমরা অনেক সময় বুঝি না যে আমাদের নেতারা আসলে কেমন আছেন। অনেকেই যে মনে হয় যে খুব ভালো আছেন, অমন খুব দাপটে একজন বড় নেতা, কিন্তু এই সময়টা কি উনি ওই দাপটের অবস্থাটা আছে, নেই। উনারও তো সংকট আছে, বড় নেতার সংকট বড়। তো আমার মনে হয় যে আমাদের আরেকটু গভীরে যে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সংকট আছে। হ্যাঁ, তার মধ্যে কেউ কেউ হয়তো ইচ্ছে করে আসতে পারছেন না, কারো কারো হয়তো মনে হয়েছে আর রাজনীতি করবে না, সেই হিসাবটা একদম আলাদা। কিন্তু আমি এখনো বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই শেষ মুহূর্ত পর্যন্ত যে বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী যে যেখানেই থাকুক, এখনো ঘুরছি আমরা বঙ্গবন্ধু কন্যাকে, মানে আমরা তার আলোতেই আছি, এখনো আমি এটা বিশ্বাস করি। এবং এই কারণেই কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো অত্যন্ত শক্তিশালী ভাবে জাগ্রত আছে, প্রাসঙ্গিক আছে। কারণ একটা যুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, কোনো না কোনো ভূমিকা। হয়তো যে নেতা হয়তো আজকে আমরা সামনে দেখছি, উনি হয়তো পেছনে কোনো না কোনো নেতৃত্ব, কোনো না কোনো কাজ করছেন। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মানে শীর্ষস্থানীয় নেতার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দেখা হয়েছে। আমি যখন বলেছি যে আপনারা আসেন কথা বলেন, তখন তিনি তার কাজের প্রেক্ষাপট অনুযায়ী যে কথাগুলো বলেছেন সেটা মিলে আমার কাছে, যে আমি সেটা যে মানতে পারিনি ব্যাপারটা না, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, হতে পারে, এরকমও হতে পারে। মানে উনার কাজের ধরন, উনি এখন যেটা করছেন বা যেভাবে করতে চাইছেন, উনি সামনে এসে কথা বলার চাইতে হয়তো বিহাইন্ড দ্য সিন অনেক বেটার। তো আমার মনে হয় যে আমাদের আরো সময় নিতে হবে। দেখেন, আমি একটা কথা বলি, আজকে তারেক রহমানের মন্ত্রিসভায় একদম মানে সুস্পষ্ট প্রমাণিত একজন খুনি আছে, যিনি সাংবাদিক হত্যার সাথে জড়িত। আপনি দেখবেন সেই মন্ত্রীকে নিয়ে কিন্তু বিএনপি থেকে কোনো সমালোচনা নেই, কিন্তু বা বিএনপির ভেতরে যারা আছে তাদেরকে নিয়ে তারা কখনো সমালোচনা করে না। কিন্তু আমাদের ভেতরে প্রচন্ড সমালোচনা বোধটা আছে যে অমুক নেতা কি করলো, তমুক নেতা কি করলো। এখন হয় কি, এইগুলো সমালোচনা করতে হবে, যদি কেউ অন্যায় করে তাকে বিচারের আওতায়ও হয়তো আনতে হবে, কিন্তু সময়টা কখন? আজকের দিনে আমি মনে করি আজকের দিনে সব সৈনিককে প্রয়োজন, সব সেনাপতি প্রয়োজন, উজির নাজির সবাইকে প্রয়োজন। কার কতটুকু দোষ, কার কতটুকু অবহেলা, কে কতটা পারছে কি পারছে না, কে দুর্নীতিবাজ, এই বিচার তো ইউনূস আর তারেক রহমান করছে অলরেডি।
ইউনূস কি ছেড়ে দিয়েছে আমাদের কোন নেতাকে? কারো বিরুদ্ধে এমন একজন নেতা আপনি পাবেন না যার বিরুদ্ধে মামলা নেই। আমার মতো একটা শিল্পীর 6টা মামলা, আমার তো বিসমিল্লাতেই আমার নামে মামলা হয়েছে। তো সেই কারণে মানে একটু সময় নিতে হবে আমাদের, সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো, সমালোচনা করা। তো যদি ইউনূসও সমালোচনা করে, তারেক রহমানের গ্রুপও সমালোচনা করে, আবার আমরা আওয়ামী লীগেরও তাকে সমালোচনা করবো, তো ওই লোকটার তো মরে যাওয়া ছাড়া কোনো গতি নেই। তার জন্য কি পথ থাকছে? কাজ করবার তো কোনো পথ আমরা রাখছি না। কজনের নার্ভ আছে? সবার পক্ষে কি সম্ভব? ধরেন আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে, একজন নেতার তার ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, সে যখন দেখছে তার দাদাকে বা তার বাবাকে আওয়ামী লীগের লোকজন খারাপ কথা বলছে, তখন সে কি এই প্রজন্মকে আওয়ামী লীগকে শ্রদ্ধা করতে পারবে? পারবে না। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। এখন সেই নেতা দোষ করলো কি করলো না সে বিচারটা আমি আসলে করতে পারবো না, সেটা সময় আসলে করবেন কে? বঙ্গবন্ধু কন্যা। তো বঙ্গবন্ধু কন্যার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, এই কথাটা আমরা সবাই বলি। বঙ্গবন্ধু কন্যা যদি বলে যে পৃথিবী গোল না লম্বা, আমরা সবাই বলবো লম্বা। আমরা এমন ভাবে ওনাকে বিশ্বাস করি। তাহলে বঙ্গবন্ধু কন্যা যদি তার গঠনতন্ত্রকে অক্ষুণ্ণ রাখেন, তার নেতৃবৃন্দকে যদি দিয়ে এখনো কাজ করেন, মিটিং করেন, তা আমি কে XYZ যে আমি সেই নেতাকে নিয়ে প্রশ্ন তুলবো? তার মানে আমি তো বঙ্গবন্ধু কন্যাকেই মানি না, আমি আওয়ামী লীগের গঠনতন্ত্রকেই মানি না। একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে এটা আমার ডিসিপ্লিন। আমার নেত্রী যাদেরকে নিয়ে আজকে আওয়ামী লীগকে পরিচালনা করছেন, নেত্রী যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে প্রশ্ন তোলার সময় আসছে। হ্যাঁ, গত 17 বছরে যদি কেউ প্রশ্ন তুলে থাকে আমি তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আজকে যখন গর্তে পড়েছে হাতি, তখন চামচিকা হয়ে লাথি মারাটা ঠিক না। আগে হাতিকে গর্ত থেকে উঠতে দিতে হবে। প্রবাদটি এই জন্যই যে হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি দেয়। তো আমি মনে করি আমরা চামচিকা না হয়ে আমরা হাতিকে আগে উপরে উঠাই। চামচিকা হলে শত্রুর কাজ হয়, মিত্রের কাজ হয় না। দুঃসময় শত্রুর কাজ সমালোচনা করা, আর মিত্রের কাজ হচ্ছে আগে গর্ত থেকে তুলে আনা, তারপর অভিযোগ করা। আমি এভাবে দেখতে চাই। কিন্তু তরুণ নেতা কর্মী যাদের সাথে আপনার কথা হয়, আপনার অনুষ্ঠানে আসে, তারা কি বলে দলের এই পরিস্থিতি নিয়ে? আমি কিন্তু যাদের সাথে আমার কথা হয়, আমার কাছে মনে হয় যে তারা বঙ্গবন্ধু কন্যার সাথে কথা হয়। বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে যেখানে নেতৃত্ব দিচ্ছ সে সেখানে নেতা। বঙ্গবন্ধু কন্যা বলে তোমরা মিছিলে যাচ্ছ, সাবধানে যাবে, কোনো ঝুঁকি নেবে না, অ্যারেস্ট হবে না, হামলার শিকার হবে না। ওরা এতেই খুশি, এবং ওরা কোনো কিছু চাওয়া পাওয়া নেই যে অমুক নেতাকে সরালে ওই চেয়ারটায় সে যাবে। এই হিসেবটা তো ওরা করে না বাড়ি ভাই। আমি যখনই হিসেব করবো যে বাড়ি ভাই ওই চেয়ারে থাকলে আমি যেতে পারবো না, তাহলে বাড়ি ভাইকে ডিসক্রেডিট করতে হবে। আমি কত বড় নেতা তার চেয়ে বড় কথা আমি আপনাকে ডিসক্রেডিট করবো। তো আমাদের যে বাচ্চারা এখন কাজ করছে, যে সন্তানরা, যে ছোট ভাইরা, ওরা কিন্তু এভাবে দেখে না। ওরা মনে করে আওয়ামী লীগ থেকে কি পেলাম সেটা কথা না। আওয়ামী লীগ বিপদে পড়েছে, নেত্রী এখন যে অবস্থায় আছে, আমাদের কাজ নেত্রীকে সম্মানে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে বিজয় করা। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের বাচ্চারা বরং অনেক সুন্দর, অনেক সাদা মনের মানুষ। তারা কাউকে চেয়ার থেকে সরানোর টার্গেটে তারা জীবনের ঝুঁকি নিয়ে মিছিল করছে না। আমি সেটাই বলবো, আমার মনে এটাই হওয়া উচিত। তারা একজনের জন্যই কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছে। আমরা যখনই তাদেরকে আনি, একজনের জন্য ঝুঁকিটা নিচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার জন্য। এই যে কথাটা বললেন, যাদের সাথে ওনার কথা হচ্ছে তাদেরকে উনি বলছেন ঝুঁকি না নিতে, অ্যারেস্ট না হতে, এই কথাটা বলছেন। এবং এই কথাটা যখন শুনি তাদের মুখে, আমার সেই 1987 সালের 10 নভেম্বর গুরুসেনের ওই ঘটনাটা মনে পড়ে। আমি ছিলাম সেই জায়গাতে, নেত্রীর কাছে যখন সে এসেছে গাড়ির কাছে, উনি তাকে বলছেন তুমি শার্ট পরো, তোমাকে টার্গেট করে গুলি করবে।
তাকে বারবার বলছিলেন তুমি কাপড়টা বলে না তুমি তাকে গুলি করবে। আর সে কিন্তু মরতে এসেছিল, সে বারবার বলছিল আপনি শুধু আমার মাথায় হাত দেন, আর কিন্তু আমার কিছু হবে না। ঠিক একটাই কথা ভালো বলছিল। এর কিছুক্ষণ পরেই কিন্তু সে গুলিবিদ্ধ হয়। আওয়ামী লীগের তো এমন অনেক 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 ইতিহাস আছে, সেটা এখনকার ইতিহাস ইতিহাস। জি, আওয়ামী লীগ তো ইতিহাস নির্ভর একটা দল। মানে বাংলাদেশকে জানতে হলে তো আওয়ামী লীগকে জানতে হবে। এখন এটা যারা এটাকে মিথ্যা প্রমাণ করতে চায় তাদের প্রতি আওয়ামী লীগ নিষ্ঠুর হয়নি। আওয়ামী লীগের এটা দুর্বলতা। তাদের প্রতি আওয়ামী লীগ কখনো বিমাতা সুলভ আচরণ করেনি। মানে অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগ যখন বিএনপি বা অন্য রাজনৈতিক দলকে দেখেছে, আওয়ামী লীগ তখন রাষ্ট্র হয়ে দেখেছে। মানে বঙ্গবন্ধু কন্যা যখন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা থেকে সার্বজনীন ভাবে দেখেছেন, তিনি কিন্তু আওয়ামী লীগের সভাপতি হয়ে দেখেননি। সে কারণে তিনি দলমত নির্বিশেষে সকলকে গণভবনে ডেকেছেন, চিকিৎসার টাকা দিয়েছেন, কাছে থেকেছেন, সমস্যার সমাধান করেছেন। তিনি যদি শুধুমাত্র সভাপতি হয়ে যেতেন, আওয়ামী লীগ হয়ে যেতেন, আমি জানি না ভিন্ন কিছু হতো কিনা। তারপরও আওয়ামী লীগের এত বছরের যে চরিত্র, এত বড় চরিত্র পরিবর্তন হবে না। একটা মানুষ যদি, কোনো মানুষ যদি জোরে কথা না বলার অভ্যাস থাকে, সে কিন্তু হঠাৎ করে জোরে কথা বলতে পারবে না, তার গলা ক্র্যাক করবে। তা আওয়ামী লীগ হচ্ছে সেরকম একটা দল যে মানে হিংসাত্মক রাজনীতি যদি করত, তাহলে আওয়ামী লীগ সবাইকে নিশ্চিত করে পুরো একদম কিন্তু পেস্ট কন্ট্রোল করে ফেলতে পারতো, পেস্ট কন্ট্রোল করতে পারতো। গোলাম মুর্তজা বলেছে না যে তথাকথিত সকল অভ্যুত্থান হলে পরাজিত যারা, তাদেরকে নিঃশেষ করে দিতে হয়, বলেছে তো, প্রকাশ্যে বলেছে। ইউনূস তো বলেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, রিসেট বাটন দিতে হবে। এই তিনটি কথা ফর্মুলায় যদি আওয়ামী লীগ কখনো এটাকে মানে কার্যকর করতো, তাহলে কোথায় থাকতো গোলাম মুর্তজারা আজকে? কোথায় থাকতো অন্যান্যরা? থাকতো না তো, কিন্তু এটা করেননি। আওয়ামী লীগ এই চর্চায় যায়নি। এখন তারা যাচ্ছে নির্বাহী আদেশে, তারা অনেক কিছু করছে, পথ দেখাচ্ছে, পথ তৈরি করে দিচ্ছে। এদেশে কবর নিরাপদ নয়, আপনি মানুষকে কি নিরাপত্তা দেবেন? আমরা এমন এক দেশের মানুষ যেখানে কবর নিরাপদ নয়। তো বাংলাদেশের ব্র্যান্ডিং এটাই, বাংলাদেশ একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। তো এভাবে কি কখনো কেউ দীর্ঘ সময় কাজ করতে পারবে? আর তারা তো বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো এটা সময়ের মাত্র। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কখনো কখনো মাটি কামড়ে থাকতে হয়, চুপ করে থাকতে হয়, সহ্য করতে হয়। আমাদের সহ্য ক্ষমতা বাড়াচ্ছি আমরা, কারণ আমরা যদি চুপচাপ থাকি, আমরা যদি তাদের প্ররোচনায় পা না দিই, অর্থাৎ খারাপ লোকের সঙ্গে থাকলে কিন্তু আচরণ নষ্ট হয়ে যায়। কারণ বাংলাদেশে এখন তারা এত খারাপ কাজ করছে, আমরা যদি মানে একটু সেটার সাথে যদি অ্যাকশন রিয়াকশনেও যাই, আমাদেরও কিন্তু আওয়ামী লীগের যে একটা চরিত্র সেটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা তাদের সাথে অ্যাকশন রিয়াকশনে যাব না। আর আমাদের নেত্রী আছে, তার কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি। তিনি যা বলেছেন সেগুলো আমরা দেখছি সত্য। কাজে উনি যখন বলেছেন সময়, সুযোগ, সময়, ধৈর্য, শান্তিপূর্ণ, উনি অনেক শব্দ বলেছেন। হ্যাঁ, বিচার করবেন বলেছেন দৃঢ়তার সাথে, এবং সেটা উনি কখনোই বলেননি আমরা পাল্টাপাল্টি কিছু করব। আইনের শাসনের কথা বলেছেন। তা আমরা সেই জায়গায় নির্ভর করতে চাই, বিশ্বাস করতে চাই এবং করছি। এবং নির্বাহী আদেশে, কাগজে, নিষিদ্ধে আমরা এখন পর্যন্ত আমাদের মনে হয় না আর কারো কোনো মাথা ব্যথা বা কেউ টেনশন করছে বা কেউ হতাশ হয়েছে। কিন্তু যারা নিষিদ্ধ করলো, পার্লামেন্টে আইনটা পাস করলো, তারা তো ভেবেছে করার পরে আওয়ামী লীগ বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আওয়ামী লীগ সেইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারাও তো হতভম্ব।
হতাশ তো তারা, টেনশনে তো তারা, যে ভয় তারা এক হয়ে যায়। ওই যে বলে না যে যে জুজুর ভয়, বাঘের ভয়, আওয়ামী লীগ আসছে আসছে সাথে সাথে এক হয়ে যায় তারা। তো ভয় পাওয়ার পালা তাদের, কাউন্টডাউন তাদের, তারা পথ গুনছে, দিন দেখছে, তারা রাস্তাঘাট দেখছে, এই বুঝি এলো, এই বুঝি এলো, কখন আসে আওয়ামী লীগ, কখন আসে বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা আসবে, আওয়ামী লীগও আসবে, তো ওরা ভয়ে আত্মরা হয়ে যাক। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ এটা সইতে পারবে, এই ভার বহন করতে পারবে, এই ভার বিএনপি বহন করতে পারবে না। বিএনপি প্রকারান্তরে নিজের জন্য কবর খুঁড়ে ফেলেছে। বিএনপি বাঁচবে কি করে? বিএনপি এখন বিএনপির চিন্তায় মগ্ন। মানে আপনি বলতে চাচ্ছেন বিএনপি তার পথ পরিণতির পথটা দেখিয়ে দিয়ে গেল। অবশ্যই, কারণ আজকে বাংলাদেশে মানে পৃথিবীর কোন রাষ্ট্র যদি ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ ডেমোক্রেসি না থাকে, হিউম্যান রাইটস না থাকে, তো সেই দেশটার দেশ থাকছে না। তো আজকে যে আমেরিকার প্রেসক্রিপশনে চলছে, আমেরিকাও তো আপনি দেখেন ওরা ইনক্লুসিভ ডেমোক্রেসির বাইরে যেতে পারে না। তো কাজেই এই আজকের বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জামাতকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? সাপের সাথে সংসার হয়, একটা তেল কিনবে সেটা পারছে না, কোনো কিছু সামাল দিতে পারছে না। কেন? এখন তো আওয়ামী লীগ নেই, এই 2 বছর আওয়ামী লীগ নেই, তাহলে কেন ইউনূস টু তারেক দেশটা সামাল দিতে পারছে না? আওয়ামী লীগের মানে ছাত্র ছাত্রী, মানে চাকরিজীবী সবাইকে তছনছ করে দিয়েছে, সব তাদের লোকজন বসিয়েছে। তাহলে আপনি বাংলাদেশটা তো ধ্বংস করে ফেলেছে। আপনি তো পুরো বাংলাদেশে আগুন জ্বালিয়ে ফেলেন, আপনি দাঁড়াবেন কোথায়? সব জায়গায় যদি দাও দাও করে আগুন জ্বলে, তারা দাঁড়াবে কোথায়? তারা থাকবে কোন ঘরে? বাংলাদেশে আগুন জ্বললে তাদের ঘরে আগুন জ্বলবে না? নিশ্চয়ই জ্বলবে। উনি যখন সব গেট খুলে দেবে, চোর ডাকাত জঙ্গি সন্ত্রাসীরা ঢুকবে, উনার বাড়িতে ডাকাতি হবে না? উনার বাড়িতে মব হবে না? কেন হবে না? আপনি যখন মবের রাজত্ব করবেন, তখন তো আপনার পরিণতি মবই হবে। কেন হবে না? যে রেজওয়ানা বলেছিল মব নয় প্রেসার গ্রুপ, সে যাওয়ার পর বলছিল না যদি মব হয় এটা ওটা অমুক দল করবে। তো মবের ভয় কেন পেয়েছে? তারাই তো মব সৃষ্টি করেছে। তো ফ্রাঙ্কেনস্টাইন যারা সৃষ্টি করে, ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু প্রথমে তাকেই টার্গেট করে। তো আমরা দেখি সামনে এখনো অনেক ঘটনার পর্দা ওঠার পালা। সারা পৃথিবী তো একেবারে সভ্যতাহীন হয়ে যায়নি, 2-3টা দেশ হয়তো তাদেরকে সমর্থন করছে, কিন্তু সভ্যতাহীন কি পৃথিবী? এই পৃথিবী কি বর্বর হয়ে গেছে? হয়নি। তারেক রহমান নিজেও জানে তিনি বিপদে আছেন, ভালো নেই, উনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। কেন? এই যে শিশুরা মারা যাচ্ছে, আমাদেরকে কথা বলতে দিচ্ছেন না, কিন্তু শিশু মৃত্যু তো রোধ করতে উনি পারছেন না। ওনার কাজ তো শিশু মৃত্যু রোধ করা, আর সে বিষয়ে কথা বলতে পারছেন না। একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্ব কি এ বিষয়ে কথা বলবে না? কোনো বিষয়ে তো কোনো কথা বলছেন না, সেটাই আর কি। একজন বিদেশি সাংবাদিক আমাকে বলেছেন যে আওয়ামী লীগ মার্কিন ষড়যন্ত্র ক্ষমতাচ্যুত হয়েছে, এবং এই আইনটা যখন করা হয় তখনও আমেরিকার সম্মতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে এই মার্কিনীদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। আপনি কি মনে করেন? এটা তো 71 সাল থেকে চলছে। 71 সালে এই যুদ্ধে কি বাধা আসেনি? সিন্ডিকেট হয়নি? তখন কি ডিপ স্টেট ছিল না? 71 পরবর্তী 72, 73 কি ডিপ স্টেট কাজ করেনি বাংলাদেশে?
তখনও ডিপ স্টেটে ছিল। ডিপ স্টেটে তখন কারা ছিল সে নামগুলো এখন উচ্চারণ না করি, আপনিও জানেন আমিও জানি কারা। এই প্রজন্ম জানেন অনেক কিছু। আমাদের এখন উচিত হচ্ছে এই ডিপ স্টেট 24-এ না, এই ডিপ স্টেট তাদের কাজ শুরু করেছে 71-এ। এই ডিপ স্টেট তাদের প্রথম সফলতা পেয়েছে 75-এ। এই ডিপ স্টেট তখনও ছিল, এখনো আছে। ওরা যাবে না, কারণ ওরা বুঝে গেছে যে গাদ্দার, খন্দকার মোস্তাক, মির্জাফর এই ভারতবর্ষে, এই সাবকন্টিনেন্টেই বেশি। ওরা জানে এটা খুব দ্রুত বিক্রি হয়ে যায়, গাদ্দারি করতে পারে। যে দেশে আপনি একজন দেশ মানে আপনার মতো একজন মানুষ, আপনার দেশের মানুষ, আপনার ধর্মের মানুষ, সে রাজাকার আলবদর এবং সে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আপনার দেশের মেয়েদেরকে তুলে দিচ্ছে। দেখেন, ধরে নিলাম একদম একদম তর্ক 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 খাতিরে মানে মানে একটা চ্যাপ্টার রাখলাম যে সে যুদ্ধে তার একটা তার ইমানি দায়িত্ব হয়ে পড়েছে যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে থাকবে, কিন্তু নারীদেরকে সে কেন তুলে দিল? মানে যুদ্ধের নিয়মেও যদি সে যুদ্ধ করে, একটা দলকে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশের নারীদেরকে যেভাবে নির্যাতন হয়েছে, তুলে দিয়েছে, সেটা কি করে তুলে দিতে পারবে? তার মানে যে দেশের মানুষ এই ধরনের রাজাকার হতে পারে, গাদ্দার হতে পারে, সে দেশে ডিপ স্টেট কেন? অনেক কিছু সম্ভব। বিক্রি হওয়া মানে আমাদের গর্ব করার এই জাতির অনেক কিছু আছে, 90% গর্ব করার আছে, আর এই 10% রাজাকার আলবদর আল শামসের যে লজ্জা কলঙ্ক সেটিও আছে। তখন ওরা 25 থেকে 27% ছিল না নির্বাচনে, ছিল তো, ওরা এখনো আছে, ওরা যায়নি। আমরা ওদেরকে আপন করার ভাব করছিলাম, ওরা আমাদেরকে আপন করার অভিনয় করেছে। নেত্রী উজাড় করে দিয়েছেন তারা নেত্রীকে ছোবল মারবার জন্য সুযোগের সন্ধানে ছিল। ফারুকিরা বলেছে না যে আমরা তো মানে এজেন্ডা নিয়ে মিশেছি। আর শুধু কালচারাল সাইড কেন বলবো, সব সেক্টরেই তো তাই ছিল। সেনাবাহিনীর জন্য কি আপা কম দিয়েছে? তাই না? তো কাজেই আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে। বিশ্বের আমাদের বীরের জাতি, আবার এই বীরের জাতির ভয়ঙ্কর একটা অংশ মির্জাফর। কাজে ডিপ স্টেট আমাদের সাথে সারা জীবন শত্রুতা করবে। আমাদের একজন গেস্ট পায় যে একটা কথা বলেন, ওনার নাম শেখ ফরিদ। উনি যে কথাটা বলেন, মোল্লা এবং মিলিটারি দুইটা কোনোদিন আওয়ামী লীগের এই জিনিসটাই আওয়ামী লীগ ভুল করেছে সবসময়। তাদেরকে বেশি দিতে চেয়েছে, বেশি দিল কিন্তু তাদেরকে পক্ষে আনতে পারেনি। উনি মানে ভুল বলেননি, সত্যি তো আপা চেয়েছেন যে কোনো বৈষম্য না থাকুক। অনেকেই তখন বলেছিল যে মাদ্রাসা উঠিয়ে দেওয়া হোক, এদেরকে কোনো সুযোগ সুবিধা না দেওয়া হোক, কিন্তু দেখেন সেটা একটা সবার এক ধরনের সুপারিশ বা সবার এক ধরনের বক্তব্য, কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি সংবিধান কি তো ফলো করেছেন। মাদ্রাসার যে বাচ্চারা, ওরা তো অনগ্রসর, তাদেরকে সংবিধান অনুযায়ী তিনি বৈষম্যহীন ভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। উনি শুনেন, জেলে যখন কোন শিশুদেরকে নেওয়া হয় সংশোধনের শোধনাগার বলে একটা ব্যাপার আছে, তো আপা সুযোগ দিয়েছেন যে সুযোগ পেলে তারা হয়তো মানুষ হবে। তো সুযোগ পেয়ে তারা মানুষ না হয়ে তারা বিশ্বাসঘাতক হয়েছে। এই দায়িত্ব যিনি দিয়েছেন তার নয়, যারা বিশ্বাসঘাতক হয়েছে তাদের। আমরা কিন্তু অনেকে অবহেলায় বলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাদেরকে অনেক বেশি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন, অনেক সমালোচনা করেন আপাকে। কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি তো তার জায়গায় সবাইকে সমান চোখে দেখতে হবে। তিনি তো ওখানে আওয়ামী লীগের সভাপতি না, তিনি ওখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এবং বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তিনি যে ধরনের প্রধানমন্ত্রী, আমরা তো এটাই চাই যে একজন প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখবেন। উনি তো তাই। তাহলে আমরা আওয়ামী লীগের লোকজন বা আমরা অনেকেই কিন্তু
অনেকের কাছ থেকে শুনি যে এরকম বলতে চায়, উনি ওনার ভালো কাজটা করেছেন, আনফর্চুনেটলি উনি যাদের জন্য ভালো করার চেষ্টা করেছেন তারা ভালোর যোগ্য না। ভবিষ্যতে কি করবেন এই বিশ্বাসঘাতকদের ব্যাপারে? নেত্রীর কথাই তো আসল কথা। তিনি বলেছেন যারা সরাসরি কনস্পিরেসির অংশ, যারা ভাঙচুর লুটতরাজ করেছে, যারা হত্যার সাথে সম্পৃক্ত, যারা হামলা মামলার সাথে সম্পৃক্ত, রাষ্ট্রের ক্ষতি করেছে, তাদের আইন অনুযায়ী বিচার হবে। আইন আছে, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীর বিচার তো 6 মাসে শেষ করেনি, সেটা তো ক্যাঙ্গারু কোর্ট ছিল না। কাজে আমরা তার প্রতি আস্থা আছে, তিনি যেভাবে বিচার পূর্বে করে নিশ্চয়ই আইনের মাধ্যমে। আর এখন তো কোনো তথ্য প্রমাণের আর ইয়ে নেই, কোনো মানে কি বলবো ঘাটতি নেই, হাতে হাতে প্রমাণ, বিচারটা সহজ হবে এবং বিচার করতে হবে, এটা আমাদের দাবি থাকবে, একদম বিচার করতে হবে। রাজাঘাট টু লালবদর, আলবদর টু লালবদর, সবার বিচার করতে হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে না বুঝে বিভ্রান্ত হয়ে আবেগে প্রতারিত হয়েছেন, এটা অনেকেই হয়েছেন, সাধারণ মানুষ। নিশ্চয়ই তাদেরকে মানে তাদের প্রতি বিরূপ ধারণা রাখা ঠিক হবে না, কারণ ভুল তো বুঝতেই পারে, আমরা অনেকে ভুল বোঝা থেকে ফেরত এসছেন। তো নেত্রী যেভাবে ব্যাখ্যা করে বলেছেন যে যারা আসলে অপরাধী তাদের বিচার তিনি করবেন, আমরা তাকে সমর্থন করি। আপনার অনুসারী নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা শেষ করবো অনুষ্ঠানটা। আমি একটা কথাই বলবো যে আমাদের এখন অনেক ঠান্ডা মাথায় থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, অসহিষ্ণু হওয়া যাবে না। অনেক আঘাত আসবে, অনেক সমালোচনা আসবে, অনেক কঠিন কঠিন সময় আসবে আমাদের সামনে, সেটাকে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। আর যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যদি এক থাকে, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে আমরা ঐক্যবদ্ধ থাকবো। একটা নির্বাচন হয়েছে 24-এর 12ই ফেব্রুয়ারি। তো সেই নির্বাচনে ওই যা হয় যে আমরা আর মামুরা, তো সেই নির্বাচন করে তারা কি বলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তারপরেও মনে হয়েছিল দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে মন্দের ভালো, কারণ জবরদখলকারী অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার, সেতে 2006 সন থেকে তার যে চক্রান্ত ছিল, পরিকল্পনা ছিল, তার খায়েশ দীর্ঘমেয়াদে সে রাষ্ট্রের দায়িত্ব নেবে এবং বাংলাদেশকে বদলে দেবে। তো সে থাকতে পারলো না, কিন্তু পর্দার অন্তরালে তাদের যে খেলা, সেই খেলা ইউনূস সাহেব শুধুমাত্র তারেক রহমানের সাথে নেগোসিয়েশন করতে লন্ডনে গেলেন, 1-to-1 বৈঠক করলেন। তার আগে তার যে সিকিউরিটি অ্যাডভাইজার ছিল খলিলুর রহমান, তারেক সাহেবের সাথে একান্তে বৈঠক করেছেন। শোনা যায় যে সে সময় 400 কোটি টাকার একটা ডিল হয়েছে। তো এখন তারপরে যে নির্বাচন, মানুষ আশা করেছিল যে হয়তো এই নির্বাচনে পরে যে নির্বাচিত সরকার আসবে তারা হয়তো ভালো করবে, ইউনূসের চেয়ে ভালো করবে। কিন্তু আমরা কি দেখছি, এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে যে আমরা 75-এ 15ই আগস্টের পরে ক্ষমতা দখলকারী খন্দকার মোশতাকের যে সরকার ছিল, তারা একের পর এক যে সমস্ত অধ্যাদেশ জারি করছিল, খুনিদেরকে ইনডেমনিটি দিয়েছিল, ঠিক একইভাবে একই ধারাবাহিকতা। এবং সে সময়ও আওয়ামী লীগ নামক দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল, অন্যান্য রাজনীতি নিষিদ্ধ ছিল। তারপরে উনি হানা ভোট করে জিয়াউর রহমান সাহেব, উনি আর একটা কি বলে আলোড়ন সৃষ্টিকারী
রেফারেন্ডাম করলেন, সেখানে শোনা যায় যে 98% ভোট কাস্ট হলো, উনি হাতে জয়যুক্ত হয়ে রাষ্ট্রপতি হলেন। এবং ওনার সেই সংসদে এই যত অধ্যাদেশ জারি করা হয়েছিল, বিশেষ করে খুনিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সে সময় যে কি বলে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, ঠিক একইভাবে এই তথাকথিত জুলাই যোদ্ধা যারা জঙ্গি সন্ত্রাসী এবং স্নাইপার রাইফেল দিয়ে মানে 7.62 ক্যালিবারের যে গুলি, সেটা দিয়ে গুলি করে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করে দোষটা সরকারের উপর চাপিয়ে ক্ষমতায় আসলো, তাদেরকে রক্ষার জন্য এই রক্ষা কবচ হিসাবে এখানে সেই ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত করলো তারা। ঠিক একইভাবে বাংলাদেশের জন্মের সাথে যে দলের মানে আত্মিক সম্পর্ক, যারা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি পতাকা, একটি মানচিত্র দিয়েছে, সেই দলকে সেই ইউনূসের ধারাবাহিকতায় সে আগে তার কার্যক্রম নিষিদ্ধ করেছিল সাময়িকভাবে, সেটাকে আইনে পরিণত করলো। সন্ত্রাস দমন আইনের সংশোধনী অধ্যাদেশের মধ্যে নিয়ে এসে যে আওয়ামী লীগ সহ তার ভ্রাতৃপ্রতিম কোন সংগঠন কোন রাজনীতি করতে পারবে না, কার্যক্রম করতে পারবে না। আপনি যে প্রসঙ্গটা আজকে উত্থাপন করেছেন যে গণতন্ত্র, কি গণতন্ত্র দেখালো? গণতন্ত্র মানেই হচ্ছে বহুমত বহু পথ। এখন আপনি বহুমতের পথকে রুদ্ধ করে দিয়ে আপনি এককভাবে, সেই তারা অনেক সময় গালি দেয় যে বাকশাল করেছিল বঙ্গবন্ধু, তো বাকশাল করেছিল তৎকালীন যে দলগুলা বাংলাদেশে ছিল, স্বাধীনতা বিরোধী দলগুলা সারা সবাইকে নিয়ে সাময়িক সময়ের জন্য উনি বাকশাল গঠন করেছিলেন। সেই বাকশালে তো জিয়াউর রহমানও তো ছিলেন। বাকশালে জিয়াউর রহমান দরখাস্ত করে যুক্ত হয়েছিলেন উনি নিজে। তো ঠিক সেই তারা বলে যে তারা নাকি সেই 75 15ই আগস্টের পরে গণতন্ত্রের একজন প্রবক্তা হয়ে দাঁড়ালেন জিয়াউর রহমান। উনি গণতন্ত্রের পথ খুলে দিলেন এবং সেই গণতন্ত্রের পথ খুলে দিয়ে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের রাজনীতির যেমন সুযোগ দিলেন, তেমনি গোলাম আজমকে পাকিস্তান থেকে ফেরত এনে তার নাগরিকত্ব দিলেন। ঠিক একই প্রক্রিয়ায় এই যে একদলীয় শাসন যাকে বলে, সেই একদলীয় শাসন বিএনপি এবং তারেক রহমান চালু করেছে। এখানে গণতন্ত্রের লেশমাত্র নাই। আমি যে কথাটা বলতে চাই যে জামাত এবং বিএনপি হরিহর আত্মা, হ্যাঁ, সো একই অঙ্গের দুইটা রূপ, ডান হাত এবং বাম হাত, তারা একসাথে মিলে জামাতের একটা বাই প্রোডাক্ট এই এনসিপি, তাদেরকে এই ত্রিদলীয় একটা তথাকথিত নাম কাওয়াস্তে একটা সংসদ করা হয়েছে। আমরা জানি এরশাদের আমলেও এরকম গৃহপালিত একটা বিরোধী দল ছিল, তখন 72 দলের একটা বিরোধী দল ছিল আসম আব্দুর রবের নেতৃত্বে কপ। তো সে কথা আমাদের মনে আছে। এই ধরনের আর একটা তথাকথিত ধ্বজাধারী একটা গণতন্ত্র খেলা এই উপহার দেওয়া হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আমি কোনোভাবেই এটাকে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা আমি বলবো না। এবং সবচেয়ে আশঙ্কার যে জায়গাটা, যে ইউনূস আমলে যে মবের সংস্কৃতি, মব লিঞ্চিং ছিল, মানুষকে ধরে কেউ জয় বাংলা স্লোগান দিলে তারপর হামলে পড়েছে, কারো ফোনের মধ্যে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি বা নৌকা প্রতীক বা কোনো কিছু দেখলে তারা আক্রান্ত হয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছে এই তথাকথিত গণতান্ত্রিক সরকার। তারা 7ই মার্চের ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই কি বলে টার্নিং পয়েন্ট বাংলাদেশের, যেটাকে বলা হয় 7ই মার্চ, সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে একইভাবে এই ইউনূস আমলের মতো তারা হামলে পড়েছে, তার পুলিশ বাহিনী, তাদের এই জঙ্গি বাহিনী, ছাত্রদল এবং জামাত শিবির। তো ফলে ন্যূনতম কোনো পরিবর্তন দেখি না। ঠিক একইভাবে আমরা পরিবর্তন দেখি না যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সিনিয়র রাজনীতিক, যাদেরকে বছরের পর বছর বিনা বিচারে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, তাদের মুক্তির কোনো নিশানা নেই। আমার ধারণা ছিল যে মানে কি বলবো, প্রথিত যশা সাংবাদিক, সম্পাদক বৃন্দ যারা আটক আছেন, যারা সিনিয়র নেতা, যাদের হাত দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আমি যদি আমির হোসেন আমু সাহেবের কথা বলি এবং
আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং সাংবাদিক Speaker. নেতৃবৃন্দ, হ্যাঁ স্পিকার, এই যে রিসেন্টলি যে স্পিকারকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, ডেপুটি স্পিকার আগের থেকেই জেলে, তাদের সবার বিরুদ্ধে হত্যা মামলা। এবং আশ্চর্য হতে হয় যে সেই রূপকথার গল্পের মতো যে মানে মন গড়া একটা কথা বলে দিল এবং সেই অনুযায়ী মামলা হলো। এবং আমরা দেখলাম যে স্পিকারের গ্রেপ্তারের ক্ষেত্রেও একই রকম একটি গল্প সাজানো হয়েছে। যেমন আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে লুঙ্গি পরিহিত অবস্থায় দাড়ি কেটে, দাড়ি শেভ করে নৌকার মধ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো যে তারা পালায়ে যাচ্ছিল। অথচ ইউনূসের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বললেন যে তারা সেনানিবাসে ছিল, সেনাবাহিনী এই দুইজনকে তার হাতে হস্তান্তর করেছে, তারপরে সে কারুম্বরম করে তাদেরকে জেলে পাঠাইছে, এটা নাকি করতে হয়, এরকম নাকি একটা সিস্টেম। আমি আশ্চর্য হই যে আমরা কি গোবুচন্দ্রের সেই দেশে মানে আছি কিনা, যে আপনি সরকারের সমস্ত অ্যাপারেটাস ব্যবহার করে, মিথ্যাচার করে, স্টোরি তৈরি করে আপনি একজনকে জেলের প্রকোষ্ঠে পুরবেন। এই স্পিকার অত্যন্ত মেধাবী, অত্যন্ত সৎ, অত্যন্ত মিষ্টভাষী এবং তার কারো শত্রু আছে বলে আমার কাছে জানা নেই শিরিন শারমিন চৌধুরীর। তাকে কি অসুস্থ অবস্থায়, তার মুখের দিকে, শরীরের দিকে তাকানো যায় না, এবং তাকে কিভাবে হ্যাস্ত করে আদালতের মধ্যে সে পড়ে গেছে, শোনা গেছে যে তার পা ভেঙে গেছে, এবং সে অবস্থায় তাকে আদালতে উঠায় নিয়ে তার রিমান্ড চাওয়া হয় এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। এই যে মানে কি বলবো, তাকে গ্রেপ্তারের আগে তিনি কোথায় ছিলেন, তাকে গুম করা হয়েছিল কিনা, এটি নিয়েও তো প্রশ্ন উঠেছে। না, ডেফিনেটলি প্রশ্ন আছে। আইএসপিআর এর দেওয়া বিবৃতি অনুযায়ী তার মধ্যে যে 350 আওয়ামী লীগের নেতা কর্মী যারা ক্যান্টনমেন্টে কি বলে সেখানে অবস্থান নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, তাদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার মধ্যে শিরিন শারমিন চৌধুরী স্পিকারের নাম ছিল। সেখানে প্রধান বিচারপতি, অতিরিক্ত কি বলে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের নাম ছিল সেখানে। তাহলে এতদিন পরে ধানমন্ডিতে নিজ বাসার থেকে তাকে গ্রেপ্তার করা হলো, এটা দেখানো হচ্ছে। তাহলে এই ইউনূসীয় আমলে তারা কেউ তাকে খুঁজে পায় নাই বা খুঁজতে যায় নাই বা দেখে নাই। হ্যাঁ, এই যে কথাটা, যখন আন্তর্জাতিক মহলে স্পিকার কোথায়, তাকে কি গুম করা হয়েছে, তাকে কি মেরে ফেলা হয়েছে, সে কি বেঁচে আছে, এই প্রশ্নগুলো যখন ওঠা শুরু হয়েছে, তখন তাকে বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার দেখে, একটা সাজানো গ্রেপ্তার দেখে তাকে কারাগারে পাঠানো হলো। এই যে মিথ্যার ব্যাসাতি, এই যে বিভিন্ন সামরিক শাসকরা এসে একের পর এক এই ধরনের গল্প তৈরি করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করে। তারা মনে করে যে তারা যেমন বলদ, সারা দেশের কোটি কোটি মানুষও বোধহয় বলদ এবং মূর্খ। আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। এবং এই যে গণতন্ত্রের যে বিষয়টা, সারা বিশ্বের যারা গণতন্ত্রের ধ্বজাধারী, এই আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, তারা বাংলাদেশের পান থেকে চুন খোসার সাথে সাথে তারা একটা বিবৃতি দিয়ে দিত। বিভিন্ন মানবাধিকার সংস্থা, মানবাধিকার ওখানে লঙ্ঘিত হচ্ছে, ওইখানে গণতন্ত্রের অভাব, ওইখানে সুশাসনের অভাব, এইখানে মানে হোয়াট নট, তারা এখন এমন ভাবে মুখ বন্ধ করে বসে আছে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে তাহলে এখন তারা কি করছেন, তারা কি এখন এই গণতন্ত্রকে, তারেক রহমানের এই গণতন্ত্রকে তারা কোন গণতন্ত্র হিসাবে দেখছেন? আপনি দেখেছেন যে গতকালই এনডিআই এবং আইআরআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা বাংলাদেশের এই যে 24-এর যে মানে তারা যেটা অভ্যুত্থান বলে, সেই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তা এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে বয়ে গেছে, সেই ধরনের একটা রিপোর্ট প্রকাশ করেছে। আমি কিয়দংশ পাঠ করেছি। পাঠ করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে সারা বিশ্বে এই রাজনীতির নামে এটা যে এতটা কলঙ্কিত, যে আপনি আপনার ক্ষমতা আছে,
জোরজার মুল্লুকতার, সেটা প্রয়োগ করে আপনি যা খাওয়াইতে চাইবেন জনগণ তাই খাবে। আমি যদি তার পাশাপাশি একটু তুলনা করি, আপনি লক্ষ্য করবেন যে সারা বিশ্বব্যাপী মানুষ, এই মানবতা, তারা মুহূর্তের জন্য বেঁচে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের অপকর্ম ঢাকার জন্য জেফ্রি এফস্টাইনের কেসে হাজার হাজার অভিযোগ, সে শিশু ধর্ষণ নির্যাতনের সঙ্গে জড়িত, এটা যখন ব্যাপকভাবে কংগ্রেস এবং সিনেটে আলোচনায়, হিয়ারিং এ আসতেছে, হাজার হাজার ফাইল পাবলিশ হচ্ছে, সেই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য সে ইসরায়েলের সঙ্গে নিয়ে একটা যুদ্ধ খেলায় লিপ্ত হলো। যুদ্ধে যখন সে ডিফিট হচ্ছে, তার কথা ছিল যে 3 দিন 5 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যখন 1 মাসের উপরে যুদ্ধ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ইরানকে কোনোভাবে কুপকাত করা যাচ্ছে না, তখন সে ঘোষণা দিল, আলটিমেটাম দিয়ে দিল, 48 ঘন্টার মধ্যে পৃথিবীর ইতিহাসে সে একটা জেনোসাইড সংগঠিত করবে। এবং সে মানে ইরান নামক একটা দেশ, এবং সেখানে কোনো মানবতা কোনো সময় ছিল বা আছে জনসাধারণ, সেটাকে সে নিঃশেষ করে দেবে। সে সন্ধ্যা 8টার সময় লাস্ট টাইম টেবিল দিয়ে দিল। আমরা উদ্বিগ্ন থাকলাম যে আমরা যে শহরে বাস করি, যেখানে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, এই শহরগুলোতে পাল্টা নিউক্লিয়ার আর্সেনাল হিট করার বিভিন্ন সময়ের অন্য পরাশক্তির হুমকি সামনে আছে। যখনই সে বলল যে এখানে পারমাণবিক বোমা সে নিক্ষেপ করবে, B2 বোমারু বিমান দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ইরানকে, 2 ঘন্টা আগে, যেটা একজন পডকাস্টার আমেরিকান ওয়েল এক্সপ্লেইনড, মানে ডেসক্রাইব দি থিং, যে 2 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পকে তারা মানে হটলাইনে তাকে জানাই দেওয়া হলো যে ইফ আমেরিকা ড্রপ এ নিউক্লিয়ার বম টু ইরান, রাইট অ্যাওয়ে চীন, রাশিয়া এবং নর্থ কোরিয়া, তারা ইসরায়েল এবং আমেরিকার মেইনল্যান্ডে তারা পাল্টা পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। এবং তারা মেইন টার্গেটে করবে। ইট উইল টেক মানে নট মোর দ্যান 30 মিনিটস, কোনোটা 22 মিনিট, কোনোটা 24 মিনিট, কোনোটা 26 মিনিট সেই বোমা এসে পড়বে, এবং একটা শহরের জন্য একটা বোমাই এনাফ। আমরা হয়তো সেই আর একটা নাগাসাকি, হিরোশিমা দেখার একটা মুহূর্তে ছিলাম। মানে আমি পার্সোনালি কি করছিলাম যে হয়তোবা আর 2 ঘন্টা পরে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। তো সেই জায়গা থেকে বেঁচে গেছি, কারণ কাউন্টার আমেরিকান এই যে ডার্টি পলিটিক্স, সেই ডার্টি পলিটিক্সের শিকার সারা বিশ্ব। এবং 2 দিন আগে এই কি বলে ড্রাগ ট্রাফিকিং এর অভিযোগে পার্শ্ববর্তী দেশ তার কি বলে রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসা হলো, তার সস্ত্রীক। হ্যাঁ, সো এই যে আগ্রাসন সারা পৃথিবীতে আমরা আগেও দেখেছি। এক সময় ব্রিটিশ তারা সারা পৃথিবী সাম্রাজ্য জয় করার জন্য একের পর এক দেশে অভিযান চালাইছে, দখল করেছে। তার আগে আমরা দেখেছি হিটলার সারা বিশ্ব জয় করার জন্য সে মানে মানবতার ইতিহাসে যত হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সেই হিটলারের একজন অনুসারী, যে সবসময় তার বেড সাইডের টেবিলে হিটলারের বই থাকে, সেই ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বকে উড়াই দেওয়ার জন্য, মানে মানবতার ইতিহাসের জঘন্য জেনোসাইড সংগঠনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। কংগ্রেস, সিনেট সেখানে তারা বাধা দিয়েছে, অন্যদিকে বাধা দিয়েছে অন্য পরাশক্তিগুলো। না হলে এই বিশ্ববাসীর মানে 7 থেকে 8 বিলিয়ন পিপলের যে বসতি, তারা মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতাম। তো সে কারণে আমি বলি যে বাংলাদেশেও এই যে গণতন্ত্রের যে খেলা, আমরা কিছুদিন আগে দেখেছি যে শেখ হাসিনা সরকারের আমলে তাদের বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশে গণতন্ত্র নাই, ডেমোক্রেসি নাই। এই অভিযোগে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক সামিটে বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। আমরা দেখলাম পাকিস্তান আমন্ত্রণ পায়, ওই আফগানিস্তান আমন্ত্রণ পায়, সোমালিয়া আমন্ত্রণ পায়, তাদের ওখানে নাকি গণতন্ত্র আছে। এই যে গণতন্ত্রের অস্ত্রটাকে ব্যবহার করা হয়, সেই গণতন্ত্রের অস্ত্রে বাংলাদেশে যে একদলীয় নির্বাচন হলো, সংগঠিত হলো,
এই জঙ্গি সন্ত্রাসী হিজবুত তাহরির, আপনার জেএমবি থেকে শুরু করে পাকিস্তানের আইএসআই, এই তুরস্ক, তারপরে আপনার কাতার, এই ধরনের দেশের ফান্ডিং এ এবং আমেরিকার শত শত বিলিয়ন ডলার। আজকে একটা তথ্য রিলিজ হয়েছে যে প্রায় $750 মিলিয়ন ব্যয় করা হয়েছে বিভিন্ন সোর্স থেকে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতার থেকে উৎখাতের জন্য। তার একেবারে ডিটেলস বিবরণ প্রকাশিত হয়েছে একটি নিবন্ধে, হয়তো আপনিও পেয়েছেন, যে কিভাবে বাংলাদেশের এই সরকারকে ক্ষমতার থেকে উৎখাতের জন্য এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলা একযোগে তারা চেষ্টা করেছে। তো আমি এই যে গণতন্ত্রের মানে কি বলে পুতুল তারেক রহমানকে ওখানে বসানো হয়েছে, আমি মনে করি এটা ইউনূসেরই আর একটা প্রতিকৃতি, ইউনূসের প্রতিকৃতি। ইউনূসকে দিয়ে যেভাবে বাংলাদেশের সকল কি বলবো স্বার্থ লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশকে সত্যিকারের যে করদ রাজ্য যাকে বলে, আগে বলা হয়তো ভারত নাকি বাংলাদেশকে করদ রাজ্য বানাইছে, তো তাবেদার যে সরকার, তো এই তাবেদার সরকার বলতে যেটা ইউনূস বাংলাদেশকে সেরকম একটা তাবেদার সরকার এবং তাবেদার দেশ হিসাবে তৈরি করেছে। আজকেও একটা নিউজে দেখছিলাম যে বাংলাদেশ